রিসেন্টলি আমার এক বন্ধুর ওয়াইফ আমাকে ফোন করেছে। তার তো খুব কাঁদো কাঁদো অবস্থা। তার বক্তব্য, আমার বন্ধুর নাক ডাকার জেরে তার নাকি রাত্রে ঘুম উড়ে গেছে। তো এই সমস্যা কম বেশি আমাদের প্রায় প্রত্যেকটা ঘরেতেই কারুর না কারুর হয়। এবং সব থেকে বড় সমস্যার কথা হচ্ছে, আমাদের যার নাক ডাকে অধিকাংশ ক্ষেত্রে তিনি কি বুঝতেও পারেন না যে তার প্রচুর পরিমাণে নাক ডাকছে। আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আমি আপনাদের সঙ্গে এই খুব সাধারণ একটা সমস্যা, যেটা আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। সবার আগে বলি, আমাদের আগে জানতে হবে আমাদের নাক কেন ডাকে। আমাদের নাক থেকে আমাদের যে শ্বাসনালীকে যে শুদ্ধ হয়, সেটা আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, সেটা সাধারণত ডুপ্লিং উন্মুক্ত থাকে। সচরাচর নাক ডাকে না। নাক ডাকে তখনই যদি আমাদের এই যে উপরের দিকে যে শ্বাসনালী, যেটাকে আমরা আপার এয়ারে বলি, সেখানেতে কোনো কারণে কোনো অবস্ট্রাকশন বা বাধা তৈরি হয়। এই বাধা খুব সাধারণ সর্দি লাগা, ঠান্ডা লাগা কারণে হতে পারে, যেখানেতে আমাদের নাকেতে লক হওয়ার জন্য সর্দিতে আমাদের ডাক্তার নাক ডাকতে পারে। তবে সেটা খুবই স্বল্পমেয়াদী। আমাদের সর্দি ঠিক হয়ে গেলে সেটা নিজে থেকে ঠিক করে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নাক ডাকে, তাদের কিন্তু অনেকগুলো মেজর কারণে নাক ডাকতে পারে। প্রথম যেটা কারণে হয়, অনেক ক্ষেত্রে নাকেতে যদি কোনো রকম কোনো অবস্ট্রাকশন হয়, যেমন কারোর যদি নাকের হাড় ব্যাকা পায় বা তার নাকের মধ্যে কোনো পলিপ তৈরি হয়ে গিয়ে থাকে, বা তার নাকে ক্রনিক সাইনোসাইটিস বা সাইনাসের দীর্ঘদিন সমস্যার জন্য নাক ব্লক থাকে। এছাড়াও আমাদের গলাতে যদি গলার গিয়ে যদি চর্বি তৈরিতে আস্তরণ তৈরি হয়, সেক্ষেত্রেও সেটা বাইরে থেকে আমাদের অবস্ট্রাকশন তৈরি হতে পারে। 4 নম্বর যেটা বলার, ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের গলার যে মাসেলস যেগুলো রয়েছে, সেগুলোর কার্যক্ষমতাও অনেক সময় কমে যায়। কমে গিয়ে সেগুলো স্লথ হয়ে ঝুলে পড়ে। বিশেষ করে আমরা যখন ঘুমাই, তখন তাদের মাসেল টোন, যে তাদেরকে যে টান টান ধরে রাখার ক্ষমতা, সেটা অনেকটাই কমে যায়। কমে গিয়ে আমাদের গলাতে বা নাকের পিছন দিকে কনস্ট্রাকশন তৈরি করে, যার ফলে আমাদের নাক ডাকে। আচ্ছা, সব নাক ডাকাই কি ভয়ের? না, সব নাক ডাকা সমান ভয়ের নয়। আমাদের যদি সর্দি জনিত কারণে সামান্য নাক ডাকে কিছু দিনের জন্য, সেটা সর্দি কাশি ঠিক হয়ে গেলে সেটা ঠিক হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে তবে যদি নাকের মধ্যে কোনো টিউমার বা কলিক তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ সেটা একজন চিকিৎসক বলতেই সেটা তোকে সমাধান করা সম্ভব। এছাড়া যদি আমাদের গলার ভেতরে কোনো কারণে অবস্ট্রাকশন হওয়ার জন্য আমাদের যে সফট প্যালেট, সেটা যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, ভারী হয়ে পড়ে, আমাদের জিভ যদি পেছন দিকে ঝুলে পড়ে, কার জন্য যদি হয়, সেগুলো আমরা বুঝবো কী করে? যদি আমরা দেখি আমাদের নাকের মধ্যে কোনো রকম কোনো দৃশ্যমান কোনো অবস্ট্রাকশন নেই, বা আমরা সর্দি কাশিতে ভুগিও না, বা আমাদের কপালে বড় ভারী হয়ে থাকা বা ব্যথা হচ্ছেও না, অথচ আমাদের নিয়মিত নাক ডাকছে, তাহলে আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে একটি পরীক্ষা হয়, যেটাকে স্লিপ টেস্ট বলা হয় বা পলিসোমনোগ্রাফি। এই টেস্টের মাধ্যমে একটি বিশেষ ধরনের অসুখ, যা বর্তমানে প্রায় মহামারীর আকার ধারণ করেছে, সেটি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটাকে ধরা যায়। এই সমস্যাতে মানুষেরা যখন ঘুমান, তখন তাদের শ্বাস কিছু কিছু সময় প্রায় রুদ্ধ হয়ে যায়। তারা কিছুক্ষণ শ্বাস নিতেই পারেন না, তাদের শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায়, তাদের হার্ট রেট পরিবর্তিত হয়, এবং এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেক্ষেত্রে প্রেশার বেড়ে যাওয়া, তাদের হার্টের বিভিন্ন সমস্যা এসে যাওয়া, তাদের কিডনির সমস্যা এসে যাওয়া, এবং স্নায়ুজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে একজন প্রকৃত চিকিৎসক আপনাকে পলিসোমনোগ্রাফি বা স্লিপ টেস্টের মাধ্যমে এই অসুখকে নির্ধারণ করে এবং তার সঠিক চিকিৎসা তিনি করতে পারে, এবং তার মাধ্যমে রোগীটার সমাধান করতে পারে। সর্বোপরি যেটা বলার, সেটা হচ্ছে, যদি আপনাদের বা আপনার কোনো নিকটজনের রেগুলারলি নাক ডাকে, সেটা দীর্ঘদিন ধরে ডাকে, তাহলে কিন্তু সেটা খুব প্রেক্ষা করবেন না। সেটাকে উপযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার ব্যবস্থা নিয়ে ভালোভাবে সুস্থ থাকাটা ভালো থাকে। আরেকটা কথা, আপনি যদি আস্থা বেনান্স ক্লিনিকের এই চ্যানেলে নতুন হন,
তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমাদের নিত্য নতুন আপডেট এবং বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা থেকে বঞ্চিত হবেন না। ভালো থাকবেন।